নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আপনাদের সামনে এলাম। আমি গত 20 এপ্রিল মোস্ট প্রবাবলি আমার লাস্ট ভিডিওটা করেছিলাম। যে ভিডিওটার টপিক ছিল যে সেন্সেক্স 30,000 পর্যন্ত যাবে খুব শিগগিরই। এবং তারপরে আমি চলে গেছিলাম বেড়াতে, ইউরোপ ট্যুরে গেছিলাম। এটা আমি আমার ভিডিওতে ডিটেলসে বলেছিলাম যে আমি ইউরোপে বেড়াতে যাচ্ছি বেশ কিছুদিনের জন্য, এবং আমরা প্রায় 10টা দেশ ঘুরবো। এবং আমরা খুব সাকসেসফুলি 10টা দেশ ঘুরেছি, প্রত্যেকটা স্পটই আমরা দেখে অবশেষে আমরা নির্বিঘ্নে আমাদের বাড়িতে পৌঁছেছি, আমাদের দেশে পৌঁছেছি। কিন্তু সেই সময় আমাদের যে সমস্যাটা হয়েছিল, আমাদের সুইজারল্যান্ডে বুঝতেই পাচ্ছেন যে সেখানে প্রায় মাইনাস টেম্পারেচার ছিল, আর আমাদের এখানে সেখানে 35-36 কখনো 38 চলে যাচ্ছে। এই যে ডিফারেন্স অফ টেম্পারেচার, এর জন্য হয়েছিল কি আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, একটু সর্দির সাথে ভুগেছিলাম। তো এখন পুরোটাই কাটিয়ে উঠেছি, এবং আশা করি আপনারা আগামী দিনে আমি যেভাবে ভিডিও করছিলাম আপনারা সেইভাবেই ভিডিও পাবেন। এবং যেভাবে মার্কেট চলবে, মার্কেট সম্বন্ধীয় এবং মিউচুয়াল ফান্ড সম্বন্ধীয় যে ধরনের ভিডিও আমি করে থাকি, এই ধরনের ভিডিও আপনারা আগামী দিনে নিয়মিত পাবেন। তাহলে আসুন না বিশেষ কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ভিডিও আমরা শুরু করছি। দেখুন, আজকের আমার যে ভিডিওতে যে থাম্বনেলটা আছে আপনারা দেখেছেন যে বাজারে শুধুই খুশির খবর। কথাটা কিন্তু একদম সত্যি কথা। বাজারে কিন্তু সত্যি এখন খুশির খবর। অর্থাৎ আমরা যখন আগে ছিল, অর্থাৎ সেপ্টেম্বর মাসে, গত সেপ্টেম্বর 2024 থেকে মার্কেট যখন পড়তাম করেছিল, যখন মার্কেট হাইতে চলে গেছিল, 26,270 গিয়েছিল, সেখান থেকে মার্কেট ফল করতে আরম্ভ করলো। একটা ভয়াবহ ফল কিন্তু হয়েছে, এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই ফলটা হয়েছে। সাধারণত প্রায় যে ধরনের ফল হয় না মার্কেটে, অর্থাৎ ফলটা কিন্তু প্রায় আমাদের 6 মাস ধরে চলেছে। সেপ্টেম্বর মাস থেকে প্রায় ফেব্রুয়ারি মার্চ অব্দি আমাদের কিন্তু ফলটা চলেছে, এবং ভয়ঙ্কর রকম ফল হয়েছে। প্রচণ্ডভাবে মানুষ নার্ভাস হয়ে গেছিল, কারণ প্রত্যেকের পোর্টফোলিও 30%, 40% পড়ে গেছে। একটা শেয়ার 40%, 50% পড়ে গেছিল। মিউচুয়াল ফান্ডও সবার নেগেটিভে চলে গেছিলো, এবং মানুষ খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল। এবং সে কারণেই আমরা যারা ভিডিও করি, বা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন, কমেন্ট করেছিলেন আমার ভিডিওতে, স্যার কী হবে, পোর্টফোলিও তো ডাউন, কী করব। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে এই ফলটা হচ্ছে সাময়িক। বাজারে এরকম ফল আসে, এটা বাজারে একটা নর্মাল ক্যারেক্টার, এবং আমরা কিন্তু এই ফল কাটিয়ে উঠবো। এবং আপনার যদি ঠিক শেয়ার ধরা থাকে এবং ঠিক লেভেলে ধরা থাকে, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপনার দাম তো আপনি পাবেনই, উল্টে আপনি ভালো প্রফিট নিয়ে বেরোবেন। তবে হ্যাঁ, আপনার শেয়ার সিলেকশন এবং শেয়ার কেনার লেভেলটা আপনার ঠিক থাকতে হবে। এবং আমাদের যে কারণগুলোর জন্য আগেবার মার্কেট পড়েছিল, সেই কারণগুলো আসলে আমরা আরেকবার আমরা ঝালিয়ে নিই। এবারে কথাটা হচ্ছে কি, বাজারে যখন নেগেটিভ কোনো খবর আসে বা বাজার যখন ফল করে, তখন দেখবেন খারাপ খবরগুলো কিন্তু একটার পর একটা আসতে আরম্ভ করে। তার কারণ হচ্ছে এগুলো একটা ম্যাক্রো ইকোনমি যখন খারাপ হয়ে যায় বাজারে, সেই সময় কিন্তু বাজারে একটা ফল আসে। এবং এগুলো হচ্ছে কিছুটা আমাদের অর্থনৈতিক ব্যাপার, এবং এখানে দেখবেন এই খবরগুলো প্রত্যেকটা ইন্টারলিঙ্কড। যেমন ধরুন, আমাদের যে খারাপ খবরগুলো ছিল, প্রথমে আমাদের জিডিপির গ্রোথটা খুব কমে গেছিলো। আরেকটি হচ্ছিল আমাদের ইনফ্লেশন রেটটা কিন্তু আমাদের প্রচণ্ড বেড়ে গেছিলো। এফআইরা প্রচণ্ড সেল, খুব স্বভাবতই যখনই ভারতীয় অর্থনীতি দুর্বল হবে, নিশ্চয়ই বিদেশি যারা নিবেশকরা, যারা বিনিয়োগকারীরা আসেন, তা নিশ্চয়ই থাকবেন না। তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা সেল করে প্রতিনিয়ত তারা প্রচুর সেল করে বেরিয়ে যাচ্ছিলেন। এবং তারপরে কি হলো, কোম্পানির রেজাল্টগুলো খারাপ হচ্ছিল। লাস্ট দুটো কোয়ার্টারে, বিশেষ করে সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারে রেজাল্ট কিন্তু আশানুরূপ হয়নি। তারপরে ফেডারেল ব্যাংকে আমেরিকাতে ইন্টারেস্ট কাট হচ্ছিল, ফেড রেট কাট করছিল, আমাদের এখানে কিন্তু রেট কাট হয়নি। কী করে হবে? ইনফ্লেশন যদি আমাদের বেশি থাকে, সেখানে রেট কাট করা যায় না। তারপর যেটা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছিল, ট্রাম্প ভোটে জিতে আসার পর আপনারা সবাই জানেন যে কী হারে সেখানে একটা তারিফ ওয়ার বা তারিফ ট্রেডের উপরে একটা বিরাট একখানা আঘাত এনেছিল। কারণ প্রত্যেকটা মুহূর্তে উনি করছেন কি না, একটা করে একটা দেশে তারিফ বাড়িয়ে দিয়ে যাচ্ছেন। আবার করলেন কি, অলনে সারেন সেই তারিফটাকে 90 দিনের জন্য রদ করে দিলেন। অর্থাৎ খামখেয়ালিপনা করে বাজারটাকে পুরো একটা গন্ডগোল পাকিয়ে দিলেন পুরো বাজারটাকে। এবং তার রেশ কিন্তু আমাদের বাজারে বেশ কিছুদিন চলেছিল। খালি আমাদের এই মার্চের শেষের দিক থেকে এপ্রিল মাসে এবং এই মে মাসে কিছুদিন আমাদের মার্কেটে খুব ভালো জায়গায় চলে আসে। এবং দেখুন, খুব উল্লেখযোগ্যভাবে আমাদের 22,000 সামথিং ছিল, সেখান থেকে আমাদের মার্কেটে আজকে 25,000 পর্যন্ত ছুঁয়ে গেল। খুব তাড়াতাড়ি এবং খুব কম দিনের মধ্যে কিন্তু আমাদের মার্কেটটা ছুঁয়ে গেল। এবার আসছে আমরা কিন্তু আমাদের ভালো খবর নিয়ে।
আমাদের ভালো খবর কি প্রথমে যেটা ভালো খবর সেটা হচ্ছে কিন্তু আমাদের আরবিআই রেড কার্ড করেছে, অর্থাৎ আরবিআই কিন্তু অলরেডি 2বার রেড কার্ড করেছে এবং আগামী দিনে 3 থেকে 4 বার আরও আমাদের কিন্তু রেড কার্ড করবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জিডিপির মধ্যে আমাদের ভালো হবে, এটা কিন্তু আমাদের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আগেই আমাদেরকে রেড কার্ড যখন সময় এসেছিলেন উনি কিন্তু বলে দিয়েছিলেন যে আগামী দিনে আমাদের জিডিপির গ্রোথ কিন্তু আশানুরূপই হবে। তারপরে পয়েন্ট কি আসছে না, এফআইআর যে সেল করে বেরিয়ে যাচ্ছিলেন এফআইআর কিন্তু আবার কিন্তু তারা ফিরে এসছেন এবং আবার কিন্তু তারা নতুনভাবে তারা নিবেশ করতে আরম্ভ করেছেন। তারপরে নেক্সট কারণ হচ্ছে কি না, আমাদের কোম্পানির রেজাল্ট কিন্তু 4th কোয়ার্টারে কিন্তু যথেষ্ট আশানুরূপ হয়েছে, হয়তো দারুণ কিছু হয়ে যায়নি কিন্তু আমাদের কিন্তু আশানুরূপ হয়েছে। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়ার সিচুয়েশন, সেই ওয়ার সিচুয়েশন কিন্তু আমাদের অনেকটা কিন্তু আমাদের ঝিমিয়ে গেছে। অর্থাৎ আপনারা জানেন, আমাদের যে সবাই জানে এই ব্যাপারটা যে আমাদের সাথে যে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল, মাঝে মাঝে যে অ্যাটাকটা পাকিস্তান যে আমাদের যেটা কাশ্মীরে যে ঘটনাটা ঘটিয়েছিলেন, 27 জন নিরীহ মানুষকে মেরেছিলেন, সেইটা কিন্তু আমাদের ভারত সরকার খুব ভালো মতো তাদের রিপ্লাই দিয়েছে এবং সারা পৃথিবী কিন্তু সেটা তাকিয়ে দেখেছে এবং সেইটা কিন্তু আমাদের মোটামুটি একটা এখন ঝিমিয়ে গেছে ওয়ার সিচুয়েশনটা। তারপরে কি আসছে না, সব থেকে যেটা উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে দেখুন, আমাদের যে ডলারের সাথে আমাদের উইক আমাদের রুপি যাদের উইক ছিল জাস্ট এখন কিন্তু উল্টে গেছে, এখন ডলার উইক হয়ে গেছে, রুপি আমাদের স্ট্রেংথ হয়ে গেছে। বিগত কয়েকদিনের আগেই আমাদের প্রায় 1 থেকে 1.5 টাকা কিন্তু আমাদের রুপি বেড়ে গেছে। 1 থেকে 1.5 টাকা রুপি দামটা কমিয়ে যাওয়াটা কিন্তু খুব কম কথা নয়। তারপরে ভালো খবর কোনটা না, আমাদের এবারে বাজেট আপনারা দেখেছেন যে অর্থমন্ত্রী কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স 12 লাখ টাকা পর্যন্ত আমাদের ছাড় দিয়ে দিয়েছে, এটাও কিন্তু আমাদের একটা বড় একটা অর্থনীতির পক্ষে একটা খুব ভালো। তারপরে নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমাদের মনসুন। অলরেডি বলে দিয়েছে যে এবছর কিন্তু মনসুন ভালো হবে। মনসুন ভালো হলে কিন্তু অর্থনীতি আমাদের খুব চাঙ্গা হয় এবং তার জন্য কিন্তু আমাদের শেয়ার মার্কেট খুব ভালো হয়। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে তারিফের ব্যাপারটা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ আগামী দিনে তারিফ কি হবে না হবে এটা বলা খুব মুশকিল, কারণ 90 দিনের জন্য রদ করেছে। কারণ ইদানিং গত 3-4 দিন ধরে দেখছি যে ট্রাম্প আবার কিন্তু সে আগের মতো আরম্ভ করেছে, অর্থাৎ অলরেডি ইউরোপীয় যে নেশনগুলো আছে, যে দেশগুলো আছে তাদের উপরে তারা একটা তারিফ জারি করছে। অ্যাপেলের উপরে একটা কিছু তারা জারি করছে যে অ্যাপেলের যে প্রোডাকশন তাদের দেশে করতে হবে, না হলে তার উপরে তারিফ বসাবে। ফলে এই তারিফের ব্যাপারটা আলটিমেটলি ট্রাম্প কি করবে এই আর কিন্তু একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। এছাড়া সমস্ত কিছু আমাদের কিন্তু এখন মোটামুটি পজিটিভ নিউজ। এবং আমাদের ইন্ডিয়ার সাথে সবথেকে যেটা মানে আনন্দের সংবাদ যে পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো এবং অনেক দেশ কিন্তু আজকে এগিয়ে এসছে ভারতের সাথে ব্যবসায়ী চুক্তি এবং ব্যবসা করার জন্য। তাহলে এখন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই বাজারে আমরা কি করব, কিভাবে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, কি আমাদের স্ট্র্যাটেজি হবে, এটা কিন্তু আজকে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। এখন দেখুন বাজার বাড়ছে মানে কিন্তু এই নয় যে আপনার প্রত্যেকটা নিফটি বা সেন্সেক্স বাড়লে আপনার সমস্ত স্টক বাড়বে। কারণ এটা বাজার যখনই দেখবেন যে কোনো রকম বুল রান হয় তখন কিন্তু কিছু সেক্টর বুল রান করে, কিছু স্টক বুল রান করে, সব স্টক কিন্তু বুল রান করে না। তার একটা মেইন কারণ হচ্ছে যে স্টক বা সমস্ত সেক্টর চলতে গেলে একটা ক্যাপিটাল দরকার। যখন সেই এফআইআই বলুন, ডিআই বলুন বা যারা এইচএনআই বলুন, যাদের প্রচুর ক্যাপিটাল আছে, প্রত্যেকেরই ক্যাপিটালে একটা লিমিটেশন আছে। সুতরাং সমস্ত সেক্টরকে একসাথে রান করিয়ে নেওয়াটা সম্ভব না। সেজন্য কিছু সেক্টর রান করবে, আবার সেগুলো রান করে যাওয়ার পরে আবার সেই সেক্টরগুলোতে কারেকশন আসবে, আবার পরবর্তীকালে আবার অন্য সেক্টর রান করবে, এইটাই বাজারের নিয়ম। তাহলে আমরা তারা কি বুঝতে পারছি না, সব সেক্টর বা সব স্টক কিন্তু রান করবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে না, স্টক স্পেসিফিক এবং সেক্টর স্পেসিফিক আমাদের হতে হবে। তাহলে আমরা কী ধরনের সেক্টরে ইনভেস্ট করব বা কী ধরনের স্টকে ইনভেস্ট করব সেই নিয়ে আমরা আজকের সামান্য কিছু আলোচনা করব। তা এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের যদি আমার এই ভিডিওটা থেকে ভালো লাগে এবং আপনারা যারা নতুন আজকে এসছেন আমার এই চ্যানেলে, তা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো যারা আছেন যারা দেখছেন তারা এখানে একটা লাইক দেবেন এবং করবেন কি না, যদি আপনাদের পরিচিত লোকেরা থাকেন শেয়ার বেড়ে ইন্টারেস্টেড তাদেরকে শেয়ার করবেন। আর আপনাদের পোর্টফোলিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা পোর্টফোলিও সংক্রান্ত যদি কোনো আপনাদের কোনো জানার থাকে তাহলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। একমাত্র হোয়াটসঅ্যাপে আমি উত্তর দিই। আমি হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা আপনাদের কোশ্চেন পড়ি এবং আমি উত্তর দিয়ে থাকি। এছাড়াও আপনারা কমেন্ট করবেন, তবে কমেন্টে কোনো স্পেসিফিক স্টক বা স্পেসিফিক মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে চাইবেন না, কারণ ইউটিউবের একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেবি খুব রেস্ট্রিকশন আছে, এখানে কিন্তু আমরা সেইভাবে আপনাদেরকে উত্তর দিতে পারবো না।
আপনারা আমাকে পার্সোনালি ফোন করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার আসুন আমরা দেখি যে আমাদের আগামী দিনে কোন সেক্টরগুলো রান করবে। তো কোন সেক্টরগুলো রান করবে বলতে গেলে প্রথমেই আমি বলবো, মার্কেট যখনই ওপরে যায় তখন দেখবেন আমাদের যে এমসিগুলো আছে, বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আছে, সেটা মতিলালি বলুন বা এঞ্জেল ওয়ান বলুন বা 5% ইত্যাদি ইত্যাদি, এই সেক্টরগুলো কিন্তু আমাদের একটা ভালো রান দেয়। আমরা দেখছি, জানি এগুলো ভালো রান দিচ্ছে। এমসিগুলোর পরে কি আসতে পারে, যেগুলো এক্সচেঞ্জ রিলেটেড শেয়ার, যেমন ধরুন আমাদের ক্যাম্পস আছে, সিরিএসআর আছে, কেফিনটেক আছে ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখুন আপনারা লক্ষ্য করেছেন যে আইটি সেক্টর কিন্তু অনেকটাই পড়ে গেছে। সুতরাং আইটি সেক্টরের যে শেয়ারগুলো আছে, যেগুলো টপ শেয়ার এবং যেগুলো মিড ক্যাপ আইটি আছে, সেগুলোর দিকে লক্ষ্য দেবেন, সেগুলো কিন্তু আগামী দিনে খুব ভালো বাড়বে। তারপরে আসছে কি না, আমাদের পাবলিক সেক্টর ব্যাঙ্ক অর্থাৎ পিএসইউ ব্যাঙ্কগুলো কিন্তু এবারে কোয়ার্টার 4 রেজাল্ট কিন্তু খুব ভালো করেছে এবং তাদের যে এনপিও রেট খুব ভালো, তাদের প্রফিটও খুব ভালো। ফলে আমার যেটা মনে হয় যে পিএসইউ ব্যাঙ্ক আগামী দিনে খুব ভালো করবে। তারপরে আমি বলবো আসছে কি না, মেটালও আমার মনে হচ্ছে আগামী দিনে খুব ভালো একটা ফল করতে পারে। এবং হসপিটাল সেক্টর, সেটাও আমি বলবো কোনো অংশে কম না, হসপিটাল সেক্টর কিন্তু আগামী দিনে একটা খুব ভালো ফল করতে পারে। আর এছাড়া যে সেক্টরগুলো এতদিন র্যালি দেয়নি, যেমন ধরুন তো আমাদের উল্লেখযোগ্য হচ্ছে কেমিক্যাল সেক্টর, এখনও র্যালি দিতে আরম্ভ করেনি। তবে আমার মনে হচ্ছে এই র্যালিতে, আগামী দিনের র্যালিতে কেমিক্যাল সেক্টর কিন্তু পার্টিসিপেট করবে। আরেকটা কথা বলি যে আপনারা অনেকেই ডিফেন্স সেক্টর এবং রেলওয়ে সেক্টর সম্বন্ধে আপনারা জানতে উৎসুক, আমি জানি, কারণ গতবারের যে র্যালি দিয়েছিল তাদের ডিফেন্স সেক্টর এবং রেলওয়ে সেক্টর খুব ভালো একটা র্যালি দিয়েছিল এবং তার জন্য আমাদের প্রত্যেকের মাথার মধ্যেই ওই ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টর ঢুকে আছে। আমি কিন্তু ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টর কোনো ইনভেস্ট করিনি বা করি না। আমি বলবো যে আপনাদের ডিফেন্স সেক্টর বা রেলওয়ে সেক্টর যদি আপনার ইনভেস্ট করা থাকে এবং যদি আপনারা লাভে থাকেন, আমি বলবো এই যে র্যালিটা দিচ্ছে, এই র্যালিতে আপনারা কিছুটা প্রফিট বুক করুন। তবে হ্যাঁ, রেলে এবং ডিফেন্সে যে অর্ডার পেয়েছে, প্রচুর ভালো অর্ডার পেয়েছে এবং আগামী দিনে এটা কিন্তু ভালো র্যালি দেবে। একটা কথা বলে রাখছি যে ডিফেন্স সেক্টর এবং রেলওয়ে সেক্টর কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য নয়, এটা কিন্তু লং টার্মের জন্য। অর্থাৎ আমাদের ডিফেন্সের প্রোডাকশানটা হচ্ছে আগামী দিনে আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এখানে সমস্ত কিছু আমাদের এখানেই প্রোডাকশান করার চেষ্টা করবে এবং দেখতে পাচ্ছে যে এখানকার যে প্রোডাকশানগুলো করেছে সেগুলো যথেষ্ট ভালো ফল করছে এবং আমাদের যেগুলো আমরা এখানে ম্যানুফ্যাকচার করছি সেগুলো খুবই সুন্দরভাবে যুদ্ধে পার্টিসিপেট করছে। সেই জন্য আগামী দিনে আমাদের অর্ডার বুক কিন্তু প্রচুর বেড়ে গেছে বিভিন্ন ডিফেন্স কোম্পানিতে, যে যারা ডিফেন্স যেগুলো প্রোডাকশান যারা করে সেসব কোম্পানিতে। তো আগামী দিনে কিন্তু আমাদের এই সেক্টরগুলো কিন্তু রান করবে। তবে এখনই আমি বলবো, এক্ষুনি এখানে সমস্ত টাকা আপনার ইনভেস্ট করে বসে থাকবেন না। এখানে কিন্তু একটা যেটা বেড়ে গেছে, এটা কিন্তু একটা প্রফিট বুক কিন্তু একটা হবে। তো আপনারা কিছুটা প্রফিট বুক করুন, আবার কিছুটা নামতে দিন শেয়ারকে, তারপর আবার আমরা কিছুটা তলায় গেলে আমরা এখানেই ইনভেস্ট করব। তাহলে মোটামুটি আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবারে লাস্ট একটা কথা বলি যেটা খুবই ইম্পর্টেন্ট। তবে মার্কেট যখন ওপরে যায় তখন দেখবেন যে বিভিন্ন যারা ইউটিউবার আছেন বা বিভিন্ন যারা যে কোম্পানিগুলো যারা খুলে বসে আছেন এই শেয়ার মার্কেটের, সেখান থেকে আপনারা তো ফোন পাবেন বা আপনাদের কাছে হয়তো বিভিন্ন ধরনের অফার আসবে যে আমাদের কাছ থেকে ইনভেস্ট করে দিন, আপনার টাকা 6 মাসে ডবল হয়ে যাবে কি 1 বছরে ডবল হয়ে যাবে। কোনো রকম প্রলোভনে পা দেবেন না, কারণ দেখুন এই ধরনের যখন মার্কেট উপরে যায় তখন এদের কিন্তু কারসাজি বেরিয়ে যায়। আপনারা করবেন কি, যদি এই ধরনের কোনো রকম অফার আসে, আপনাদের নিজস্ব বুদ্ধি দিয়ে, নিজস্ব চিন্তাভাবনা দিয়ে আপনারা বিচার করে দেখবেন যে সত্যি এটা বাস্তবসম্মত কিনা, যে অফারটা তারা দিচ্ছে সেটা বাস্তবসম্মত কিনা আপনারা দেখবেন এবং সেখানে দেখে তবে আপনারা কিন্তু পা বাড়াবেন। কারণ এর আগে প্রচুর লোক কিন্তু ট্র্যাপড হয়েছেন এবং তাদের পয়সাগুলো কিন্তু তারা নষ্ট করেছেন, অনেকে সর্বশান্ত হয়েছেন। সুতরাং আপনার কাছে আমার অনুরোধ যে আপনারা কিন্তু এরকম দেখে বুঝে তবে কিন্তু আপনারা এগোবেন। সুতরাং কেয়ারফুলিভাবে আপনারা আপনাদের ট্রেডিং বা ইনভেস্টমেন্টটা করবেন। একটা জিনিস জেনে রাখবেন যে কখনো কোনো কিছু খুব তাড়াতাড়ি কিছু হয় না। আজকের এই শেয়ার মার্কেটে যারা পয়সা করেছেন, যারা রিচম্যান হয়েছেন, প্রচুর লোক আছে রিচম্যান হয়েছেন, প্রচুর লোক আছে সর্বশান্ত হয়েছেন। যারা রিচম্যান হয়েছেন তারা কিন্তু অনেক দিন ধরে হয়েছেন, লং টার্মে হয়েছেন, তারা রাতারাতি কেউ রিচম্যান হয়নি এবং রিচম্যান হওয়ার আগে তারা পড়াশুনো করেছেন, তারা স্টাডি করেছেন, তারা বুঝেছেন, বিভিন্ন রিসার্চ করেছেন, তারপরে কিন্তু তারা আস্তে আস্তে এগিয়েছেন এবং তারপরে তারা পয়সা ইনকাম করেছেন। এটা সত্যি যে স্টক মার্কেট থেকে যে টাকাটা আয় করা যায় এটা আর কোনো জায়গা থেকে আয় করা যায় না। কিন্তু আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, আমাদেরকে চার্ট বুঝতে হবে, ফাইন্যান্সিয়াল বুঝতে হবে, ফান্ডামেন্টাল বুঝতে হবে, তবে আমাদের এগোতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে আপনার যাদের উপরে আস্থা আছে বা ভরসা আছে
সেরকম আপনি কোনো কনসালটেন্ট বা সেরকম আপনি কোনো অ্যাডভাইসার কাছে যান, তাদের কাছ থেকে আপনারা সাহায্য নিয়ে তারপরে আপনারা ইনভেস্ট করুন। এইটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো যে কোনো রকম স্ট্র্যাপে পা দিয়ে পরে যদি আপনারা আফসোস করেন কোনো লাভ হবে না। আপনার কষ্টার্জিত পয়সা আপনি ইনভেস্ট করবেন ভেবে চিনতে, তারপরে ইনভেস্ট করবেন। কখনো লোভে পড়ে বেশি লাভ হবে ভেবে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন না। কারণ আমার কাছে এরকম অনেক ধরনের ফোন আসে, আমাকে অনেকে বলে স্যার এরকম আমার টাকাটা কতদিনে বাড়বে, আমার টাকাটা কতদিনে ডবল হবে, কতদিনে 3 গুণ হবে। এগুলো খুব বাজে জিনিস। কারণ দেখুন রাতারাতি যদি টাকা ডবল হতো রাতারাতি যদি টাকা 3 গুণ হতো, তা আজকে সমস্ত দোকানপত্র, ইন্ডাস্ট্রি, বিজনেস সব বন্ধ হয়ে যেত। সব বন্ধ করে দিয়ে সবাই শেয়ার মার্কেটে চলে আসতো। এত সোজা নয় জিনিসটা। তবে হ্যাঁ, আপনি যদি বুঝে শিখে করেন অবশ্যই আপনি ফল পাবেন। সবাই ফল পেয়েছে। আমিও দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে আছি, আমিও ফল পেয়েছি, কিন্তু আমি কিন্তু একদিনে পাইনি। আমার চুল পাকিয়ে ফেলার পরে তারপর আমি পেয়েছি। ফলে আমি আজকে থেকে নেই, দীর্ঘদিন ধরে আমি শেয়ার মার্কেটে ট্রেডিং করছি এবং ইনভেস্টমেন্ট করছি এবং ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি নিজে পেয়েছি বলেই আমি ইউটিউব ভিডিও করতে এসেছি এবং আমি প্রত্যেককে বলছি যাতে বাঙালি ছেলেরা বা বাঙালি মেয়েরা যাতে তারা এখানে এগিয়ে আসে এবং যাতে তারা একটা ভালো মতো পয়সা আয় করতে পারে। কথা বলে আমি আজকে ভিডিও শেষ করব যে যারা পয়সা আয় করেছেন তারা যেমন পড়াশুনো করে রিসার্চ করে পয়সা আয় করেছেন, ঠিক সিমিলারলি যারা লস করেছেন তারা কিন্তু ল্যাক অফ এডুকেশনের জন্য পয়সা লস করেছেন। অর্থাৎ না জেনে বুঝে তারা এসছেন, কারোর কথা শুনে বা টিভি দেখে বা কারোর টিপস নিয়ে বা কোনো বন্ধুবান্ধবের কথা শুনে তারা সব পয়সা লাগিয়ে দিয়েছেন এবং তারা লস করেছেন, পরে আফসোস করেছেন। যাতে পরে আফসোস করতে না হয় আগে থেকে ভেবেচিন্তে আপনারা ইনভেস্ট করবেন। তো আজকে বিশেষ বাড়াবো না। আপনারা জানি না আপনাদের কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। আর আগামী দিনে আমি আবার বিভিন্ন মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে আমি ভিডিও করতে আসছি। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আমি আবার ভিডিও নিয়ে আসছি। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।